কনিক্স থেকে কোয়েশ্চেন থাকতো 20 মার্কস, এমসিকিউ থাকতো 5 মার্কস, মানে কত মার্কস 25। এই 25 মার্কস শুধু এক চ্যাপ্টার থেকে আসে। তার জন্য এই চ্যাপ্টার গুলোতে আমরা গত বছর কোনোদিনও হেলাফেলা করি নাই, সবগুলো করার চেষ্টা করছি। আর তোমাদের সময় আসবে ফুল সিলেবাস জন্য এখন 10 মার্কস কমে যাবে, মানে 15 মার্কস, মানে তুমি এই চ্যাপ্টার থেকে 15 মার্কসের একটা প্রিপারেশন নিতে পারবে। কি মার্কসের? 15 মার্কসের, ঠিক আছে। আচ্ছা আসা যাক, আমরা নতুন চ্যাপ্টার শুরু করতেছি, এটা হচ্ছে কি অধিবৃত্ত বা হাইপারবোলা। অধিবৃত্ত, এদিকে দেখা, অধিবৃত্ত বা কি হাইপারবোলা। এখন দেখো, আমরা পরাবৃত্তের যেরকম সমীকরণটা প্রমাণ করছিলাম না, আমরা যখন অ্যাকচুয়ালি দেখ এদিকে দেখা, আমরা দেখ তো চলছি না দেখতে ভিডিওটা, দেখ আমরা যেরকম পরাবৃত্তের সূত্র প্রমাণ করছি, উপবৃত্তের সূত্র প্রমাণ করছি, অধিবৃত্তের সূত্র আমরা আর প্রমাণ করতেছি না, ঠিক আছে। কিন্তু অধিবৃত্তের একটা সিকিউ আছে, যে সিকিউটা করলে আমাদের পুরো অধিবৃত্তের প্রমাণের মতন চলে আসে। তো ওই সিকিউটা আমাদের করতে প্রায় আধা ঘন্টার মতো লাগে। তো ওই সিকিউটা আমরা করলে আমাদের মধ্যে অধিবৃত্তের থিওরি প্রমাণটা হয়ে যাবে। তো আসা যাক, অধিবৃত্তের আসলে বেসিক চিত্রটা এরকম কিরকম থাকে আমরা একটু দেখি। অধিবৃত্তের আসলে এইদিকে একটা এরকম একটা পরাবৃত্তের মতো থাকে, আবার এইদিকে একটা পরাবৃত্তের মতো থাকে, কথা কি বুঝছো? তার জন্য দেখতে এটাকে অনেকটা পরাবৃত্ত দুইটার মতন থাকে বিধায় তার জন্য এটাকে হাই পার বোলা, কারণ আমরা প্যারাবোলা মানে কি পরাবৃত্তকে বুঝি, আর এটা হাইপারবোলা। তো এখানে সেম আগের মতন কথাটা কি আগের মতন সেম, এটা ভালো করে খেয়াল করো। এই উপবৃত্তের এটাকে যদি আমি একটা উপবৃত্ত চিন্তা করি, তাহলে এই উপবৃত্তের শীর্ষবিন্দু কয়টা হবে? একটা হবে। আবার এই উপবৃত্তের একটা কি হবে? উপকেন্দ্র হবে। আবার এই উপবৃত্তের কি হবে? আরেকটা শীর্ষবিন্দু হবে। আবার এই উপবৃত্তের কি হবে? আরেকটা উপকেন্দ্র হবে, ঠিক আছে না? এবং ভাই এই উপবৃত্তের জন্য একটা কি নিয়ামক রেখা হবে, আবার এই উপবৃত্তের জন্য কি হবে? একটা নিয়ামক রেখা হবে। তবে ভাই একটা মজার ব্যাপার কি জানাস, আমরা পড়ছিলাম না একটা বৃহদক্ষের দৈর্ঘ্য 2 এ উপবৃত্তের ক্ষেত্রে, কিন্তু এই অধিবৃত্তের ক্ষেত্রে বৃহদক্ষ মানে কোনটা? এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে শীর্ষবিন্দু এ প্রাইম, আর এটা হচ্ছে উপকেন্দ্র। এইখানে এটা হচ্ছে আমাদের বৃহদক্ষ মানে 2 এ, মানে কেন্দ্র থেকে এটার কেন্দ্র মানে কাকে বুঝায়? সি কে বুঝায়। কেন্দ্র কাকে বুঝায়? সি, যেটা কোথায় অবস্থিত? এই মূল বিন্দুতে অবস্থিত, এই জায়গায় অবস্থিত হচ্ছে সি। সি থেকে এই শীর্ষবিন্দু দূরত্ব কত? এ। সি থেকে শীর্ষবিন্দু দূরত্ব কত? এ। এ আর এ যোগ করলে কত? 2 এ। এখন এই হাইপারবোলা বা অধিবৃত্তের, এই হাইপারবোলা বা অধিবৃত্তের আদর্শ সমীকরণটা হচ্ছে এরকম যে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আর আরেকটা হাইপারবোলা হয়, সেটা হয় কিরকম জানো? উপরের দিকে একটা, নিচের দিকে একটা। তাহলে এই হাইপারবোলার ক্ষেত্রে আদর্শ সমীকরণ হয় ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে আমাদের এখানে কি এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন এ উপবৃত্তের ক্ষেত্রে যেরকম কথা ছিল সেটাকে আমাদের লাগতেছে না। এটা আমরা বুঝবো কিভাবে? এক্স যদি পজিটিভ হয় তাহলে হবে কোন চিত্রটা? এটা। আর ওয়াই যদি পজিটিভ হয় তাহলে চিত্র হবে কোনটা? এটা। কথাটা কি বুঝতে পারছো জিনিসটা? তাহলে এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার সমান 1 হচ্ছে এই অধিবৃত্তের ক্ষেত্রে আদর্শ সমীকরণ, ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার সমান 1 হচ্ছে এই অধিবৃত্তের ক্ষেত্রে আদর্শ সমীকরণ। এখন ভাই একটা জিনিস খেয়াল করো, তোমাদের এই সমীকরণটা হচ্ছে লাস্ট, শেষ। তোমাদের পুরো ইন্টারের কোর্সে জ্যামিতি কোর্সে আর কোনো সমীকরণ নাই সঞ্চারপথে। সঞ্চারপথের সমীকরণ মোট কয় প্রকার ছিল? 5 প্রকার ছিল। সরলরেখা ছিল, বৃত্ত ছিল, পরাবৃত্ত, উপবৃত্ত, আর কি ছিল? অধিবৃত্ত ছিল। কথা কি বুঝছো? এটা হচ্ছে তোমাদের লাস্ট। তাহলে বলো দেখি, দুইটার মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে সেটা কি হবে? অধিবৃত্ত। দুইটার মাঝখানে যদি প্লাস থাকে তাহলে সেটা কি হবে বলো? উপবৃত্ত। একটার উপর স্কয়ার না থাকলে, একটা উপর স্কয়ার থাকে সেটা কি? পরাবৃত্ত। আর কোনটা উপর স্কয়ার না থাকলে সেটা কি বলো? সরলরেখা। আর এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের সহগ যদি সমান থাকে তাহলে সেটা কি? বৃত্ত। তবে আমাদের অ্যাডমিশন টেস্টে এমন একটা সঞ্চারপথের সমীকরণ দেয় যেটা দিয়ে বলে কোনটা বের করতে হবে। কিন্তু দেখো, আমরা পরাবৃত্তের ক্ষেত্রে এরকম সূত্র পড়ছিলাম না যে যার ভিতর কি আছে বলো দেখি? এক্স স্কয়ার আছে, ওয়াই স্কয়ার আছে, 2xy আছে, 4xy আছে, এরকম একটা কিছু সমীকরণ ছিল আমাদের, মানে যেগুলো আদর্শ না, মানে ব্যাকা হয় আর কি। তো ওই রকম সমীকরণ দিয়ে বলে যে আসলে এটা কি বৃত্ত। তো ওইটার একটা শর্টকাট প্রসেস আছে, ঠিক আছে, এমসিকিউর জন্য। ওইটা আমরা দেখা দিলে কোনটা কি হয় সেটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে খেয়াল করো, তাহলে দেখো ফার্স্টের, হ্যাঁ না সত্য না, এখানে তো বুঝে যাচ্ছে এক্স স্কয়ার বাই এ স্কয়ার, এক্স যদি পজিটিভ হয় তাহলে সূত্র কোনটা হবে? এটা। আর ওয়াই যদি পজিটিভ হয় সূত্র হবে কোনটা? এটা। এই ক্ষেত্রে একটা মজার ব্যাপার কি জানো ভাই? তোমাদের কোনো প্যারাই নাই, সেটা হচ্ছে কি এটা সূত্র আর উপবৃত্তের সূত্র প্রায় সেম। যেমন দেখো আমি ইয়াকে লিখি, কেন্দ্র বের করার সূত্র হচ্ছে 0,0, এটার কেন্দ্র হচ্ছে কত? 0,0। দেখো আগের মতো নিচে কিনা, দেখো নিচে না। দুই নাম্বার হচ্ছে বৃহদক্ষের দৈর্ঘ্য, তবে এখানে আর আমরা সেটাকে বৃহদক্ষ বলি না,
সেটাকে আমরা বলি আর অক্ষের দৈর্ঘ্য। কি অক্ষের দৈর্ঘ্য বলি? আর অক্ষের দৈর্ঘ্য। তাহলে আমাদের এদিকে তাকাতে দেখি আর অক্ষের দৈর্ঘ্য এখানে কত হবে 2a, আর এখানে আর অক্ষের দৈর্ঘ্য কত হবে 2b। এরপরে আমাদের আরেকটা সূত্র ছিল না ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, এখানে আর আমরা সেটাকে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য বলি, সেটাকে আমরা বলি অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। কি বলি থাকি? অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b, আর এখানে হবে কি 2a। এরপর হচ্ছে কি আমাদের আরেকটা থাকে কি আর অক্ষের সমীকরণ। কি অক্ষের সমীকরণ? আর অক্ষের সমীকরণ। বলো বৃহৎ অক্ষের সমীকরণ কি ছিল বলো? এটা x অক্ষের উপর অবস্থিত না, তাহলে y = 0, আর এখানে কত হবে x = 0। এরপরে 5 নাম্বার হচ্ছে অনুবন্ধী অক্ষের সমীকরণ। অনুবন্ধী অক্ষের সমীকরণ সেটা হবে কি x = 0, আর এখানে কি আসবে y = 0। ঠিক আছে। এরপরে সবথেকে মজার ব্যাপার হচ্ছে তোমাদের সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। এবং আরো কিছু বলি রাখি, এই উৎকেন্দ্রিকতা বের করার ক্ষেত্রে আগে আসা যাক, আমাদের এই উপবৃত্তের সমীকরণটাও কিন্তু SP = EPM সূত্রটা মেনে চলবে। SP = EPM মেনে চলবে, EPM। কিন্তু বলা দেখি পরাবৃত্তের ক্ষেত্রে এর মান কত ছিল 1, উপবৃত্তের ক্ষেত্রে এর মান কত ছিল 1 এর থেকে ছোট, তবে এই অধিবৃত্তের ক্ষেত্রে এর মান হচ্ছে আমাদের 1 এর থেকে বড়। কথা কি বুঝছো? তাহলে এই উপবৃত্তগুলো অধিবৃত্ত আমাদের কি মেনে চলবে? SP = কি মেনে চলবে? EPM, যেখানে এর মান কি হবে 1 এর থেকে বড় হবে। তাহলে এরপর যাক আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা থাকে সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। কি কথা? উৎকেন্দ্রিকতা। তাহলে বলো উৎকেন্দ্রিকতা বের করার সূত্র কি বলো? উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার সূত্রের ভিতরে কি ছিল? মাইনাস ছিল না, আর এই ক্ষেত্রে শুধু জাস্ট কি আসবে? প্লাস আসবে, অর্থাৎ 1 + b²/a²। আর এই ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা বের করার সূত্র কি আসবে? 1 + a²/b²। এরপর আসা যাক আমাদের উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক। কি স্থানাঙ্ক? উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে s = ±a, 0, আগের মতো সেম। আর এক্ষেত্রে হবে কত? 0, কত আসবে? ±be। তবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে উপকেন্দ্রের ক্ষেত্রে সবথেকে বেশি ইউজ করা হয় নাভি বিন্দু। কি বিন্দু ইউজ করা হয়? নাভি বিন্দু। ঠিক আছে, কি বিন্দু ইউজ করা হয়? নাভি বিন্দু। এরপরে 8 নাম্বারটা হচ্ছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। কি দূরত্ব? উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আগে যেরকম কি ছিল বলো? 2a ছিল, এই ক্ষেত্রে 2a, আর একটা হচ্ছে কত? 2be। এরপর আছে দেখ 9 নাম্বার হচ্ছে নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। কি দূরত্ব? নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত ছিল? 2a/e, আর এখানে কত আসবে? 2b/e। ঠিক আছে। এরপরে ছিল আমাদের উপকেন্দ্রের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, এগুলাই শেষ। মানে উপবৃত্তের ক্ষেত্রে যা পড়ছো তাই সেম সূত্র, জাস্ট অধিবৃত্তের ক্ষেত্রে নাম চেঞ্জ হয়ে গেছে। বৃহৎ অক্ষ কি গেছে বলা? আর অক্ষ, আর এটাকে কি বলা হয়? ক্ষুদ্র অক্ষকে বলা হয় অনুবন্ধী অক্ষ। আর উৎকেন্দ্রিকতার মাঝখানে জাস্ট কি হয়? মাইনাসের জায়গায় কি হয়? প্লাস হয়। আর SP = EPM, এখানে কি হবে? SP = EPM, কিন্তু এর মান কি হবে বলো দেখি? 1 এর থেকে বড় হবে। আর সবগুলো হচ্ছে আমাদের সেম। উপকেন্দ্র বলা আবার অনেক সময় নাভি বিন্দু বলা হয় আর। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি আমি কেন্দ্রটা একটু মুছি, এদিকে একটু তাকাও। দেখো তো আমরা 10 নাম্বারটা লিখতেছি, খেয়াল করো, লিখতেছি নিয়ামক রেখার সমীকরণ। বলো দেখি এটা নিয়ামক রেখার সমীকরণ, তাহলে কি আসবে? নিয়ামক রেখার সমীকরণ আসবে, নিয়ামক রেখার সমীকরণ আসবে x = ±a/e, আর ওই ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ কি আসবে? y = ±b/e। ঠিক আছে। এরপর আসা যাক লেখছো এগুলা লেখো, 1 নাম্বারটা থেকে লেখো। 1 নাম্বারটা লেখো, সেটা হচ্ছে কেন্দ্র। লেখো আগে, শেষ করো। নিয়ামক রেখার সমীকরণ। এরপর হচ্ছে এটা দাদারা চাপা যেত বিড়ালটা কার না? আমাদের রুমে নাকি বিড়াল? বাইরে দরজাটা লাগিয়ে দেয়। নিয়ামক রেখার সমীকরণ। এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা, আগে লেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b²/a, এই ক্ষেত্রে হচ্ছে 2a²/b। 12 নম্বরটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। x = ±a, y = ±b। শুধু জাস্ট তোমাদের নতুন একটা থিওরি লাগবে, নতুন একটা সূত্র আসবে, সেটা হচ্ছে অসমিতর সমীকরণ। এই অসমিতর সমীকরণটা আমরা একটু, এই অসমিতর সমীকরণটা আমরা যখন ম্যাথ করবো তখন এটা একেবারে থিওরি সহকারে প্রমাণ দেখবো। ঠিক আছে। তাহলে আপাতত আমাদের কাজ হচ্ছে এটুকু। তো বলো দেখি এখানে কি কোনো সূত্র শিখা লাগবে? হুজুর বলো দেখি কিছু শিখা লাগবে না, শুধু জাস্ট কি লাগবে? উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে জাস্ট মাইনাসের জায়গায় কি বলো? প্লাস। কি? প্লাস। আর SP = কত? EPM, E এর মান কত? 1 এর থেকে বড়। শেষ। যে উপবৃত্ত করছে তার জন্য অধিবৃত্ত কোনো ব্যাপারই না। শেষ, আমাদের কাবজাব শেষ। ঠিক আছে।
এবার আপনাদের খেয়াল করা দেখি, এবার আমার কোনো কাজ নাই, এবার আমি তোমাদেরকে জাস্ট একটা দুটো ম্যাথ ডেমো দেখাই দিব, বাকি তোমরা সেগুলো করতে থাকবা। লেকচার গুলো সূত্রগুলা লাস্টে গুলো লিখো। না পালা বিলে গুলো ছাড়ে দিলে সমস্যা তো বুঝতে, পালা বিলে ছাড়ি দেয় এটা বাইরে থাকতে পারে না। সবাই দিকে ফোকাস করো। দেখো এই দুটা কি লিখছি বলো, দুটা লিখছি কি রকম অধিবৃত্তের সমীকরণ লিখছি না? হ্যাঁ, দুটো অধিবৃত্তের সমীকরণ কি নিয়ে করতে হবে, কেন্দ্র উপকেন্দ্র ফোকাস বিন্দু নিয়ম রেখা যা আছে সব। বলো ভাই এটাকে কার সাথে তুলনা করবো, বলো এটাকে যদি আমি একটা সমীকরণ দিই, এটাকে কার সাথে, বলো এগুলো ছোট হাতের x ছোট হাতের y কোশ্চেন, এটাকে কার সাথে তুলনা করবো, বড় হাতের x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1 এর সাথে কি করে পাই, 1 এর সাথে তুলনা করে পাই। তুলনা করলে বলো দেখি বড় হাতের x সমান কি ছোট হাতের x, বড় হাতের y সমান কি ছোট হাতের y, a স্কয়ার সমান 36, a সমান কত 6, b স্কয়ার সমান কত 25, b সমান কত বলো দেখি 5, শেষ। এবার ফার্স্ট কাজ কি, কেন্দ্র, তো কেন্দ্র সমান কত বলো দেখি 0 0, তাহলে বড় হাতের x সমান কত 0, বড় হাতের y সমান 0, বড় হাতের x মানে কত ছোট হাতের x, বড় হাতের y সমান কি ছোট হাতের y, কেন্দ্র তাহলে কত 0, 0। সব থেকে সবার আগে কি লিখবে উৎকেন্দ্রিকতা, বলো এক্ষেত্রে কি তোমার কোনো প্যারা আছে, প্যারা নেই, কারণ এটা হচ্ছে কি a আর b দরকার, এটা কাছে নিচে x পজিটিভ, তাহলে বাম দিকে e সমান সূত্র কি 1 প্লাস কত b স্কয়ার বাই a স্কয়ার, তো b এর মান এর মান বসে দিবা, উৎকেন্দ্রিকতা বসে দিবা, যা আসে তার সেম আগের মত। কথা কি ক্লিয়ার সবাই? এবার এটাকে কি করতে হবে, সাজাইতে হবে, এটাকে কি করতে হবে সাজাইতে হবে। সাজানোর জন্য বলছিলাম না x গুলোকে একসাথে রাখতে হবে, মানে কত 9 x স্কয়ার আর এটা কত 18x, 9 কমন নিলে কত 2x, এখান থেকে 16 কমন নিলে কত আসবে, 16 কমন নিলে y স্কয়ার প্লাস 4 16 কত 64, হ্যাঁ x স্কয়ার মাইনাস 9 কমন নিলে x স্কয়ার মাইনাস এখানে 2x, 16 কমন নিলে কত আসবে y স্কয়ার প্লাস 64, তাহলে এখানে কত থাকে মাইনাস 199। তাহলে এবার এখানে ভিতরে কি সূত্র মিলাবো, a প্লাস বলেছি সূত্র না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু এখানে 1 স্কয়ার কি আছে ভিতরে নাই, তাহলে 1 স্কয়ার বিয়োগ y স্কয়ার মাইনাস এখানে কি লিখবো বলো 2 y প্লাস 2, তারপর কি লিখবো প্লাস 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার মাইনাস 199 0। তাহলে এখানে কি কি থাকলো আমাদের 9 ইনটু কত থাকলো x মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 1 16, আর এখানে কি থাকলো y প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 4 মাইনাস 144 0। তাহলে 9 দ্বারা যদি আমরা এটাকে গুণ করে দিই, তাহলে 9 ইনটু কত আসবে x মাইনাস 1 হোল স্কয়ার 9, 16 ইনটু কত y প্লাস 2 হোল স্কয়ার 4 16 কত 64 মাইনাস 199 0। দেখো এটা কত আসে, এটা বিয়োগ করলে যোগ বিয়োগ করলে কত আসে দেখো 9 ইনটু x মাইনাস 1 হোল স্কয়ার 16 ইনটু y প্লাস 2 হোল স্কয়ার, ঠিক আছে, মাইনাস 9, এটা যোগ বিয়োগ করলে কত আসে, ক্যালকুলেটর আই গেছে 225 মানে এরকম 199 প্লাস 9 মাইনাস 64, এটা আসবে 144 আসবে, ওই সাইডে গেলে কত 144। এবার 144 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে কত থাকবে x মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 16 আর y প্লাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 9 ইজ ইকুয়াল 1। বলো দেখি ভাই এটাকে এবার কার সাথে তুলনা করব, বড় হাতের x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল 1 এর সাথে কি করে পাই, তুলনা করে পাই। তাহলে বড় হাতের x সমান কত x মাইনাস 1, বড় হাতের y সমান কত y প্লাস 2, a স্কয়ার সমান কত 16, b স্কয়ার সমান কত 9। বলো x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস এটা সমান আমাদের কেন্দ্র স্থানাঙ্ক কত জানি 0 0 জানি না, কেন্দ্র কত জানি 0, 0। তাহলে বড় হাতের x সমান 0, বড় হাতের y সমান 0, তাহলে বড় হাতের x মানে কত x মাইনাস 1, বড় হাতের y সমান কত y প্লাস 2 সমান 0, তাহলে x সমান কত 1, y সমান কত মাইনাস 2, তাহলে কেন্দ্র কত 1 মাইনাস 2। কারো কি কোনো কষ্ট হইতেছে এই ম্যাথগুলো করতে?
এর থেকে আর সহজ আছে? ফার্স্ট চ্যাপ্টার দোষে সেকেন্ড ইয়ার ফার্স্ট চ্যাপ্টারে একেবারে উড়ো দুটো শেষ হচ্ছে। ঠিক আছে, একটা কনফিডেন্স লেভেল হাই হলে সমস্যা না। আর পরবর্তীতে টেস্টের পর আবার ফার্স্ট ইয়ারে এক একটু রিভিশন দিয়ে দিলে বাস তুমি একেবারে পুরো ইন্টারেস্টের একটা পুরো লেভেলে। কারণ জেএমইটির ভিতরে সবথেকে বড় জিনিস হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার, মানে থিওরিটিক্যাল ক্লিয়ার। আর তার থেকে সবথেকে বড় কথা, কোনো বাসি ম্যাথ না করে সবগুলো ম্যাথ করার কারণে তুমি দেখবে যে আরো অনেক ক্লিয়ার হয়। বাসে 2 বার প্র্যাকটিস করো, 3 বার করো, তুমি এগুলার একবারে প্রো লেভেল হয়ে যাবে। ইচ এন্ড এভরি ম্যাথ করতে পারবা। শুধু যা ম্যাথ করেছি সব ম্যাথ ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রায় 80%, 60%, 70% শেষ। শুধু আর 10%, 15% ম্যাথ করবা। আর বাকি 100% কেউ টিউশনি পরীক্ষা হলে যেতে পারে না। 80 থেকে 85% পরীক্ষা হলে টিউশন নিয়ে যাবা, তোমার জন্য ইঞ্জিনিয়ারিং এর দুয়ার একদম খোলা থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর বাকিটা আল্লাহর উপর থাকবে। শেষ। দেখো দেখো এটা বন্ধ করিস না, ইয়ে করা বি স্কয়ার বাই এ স্কয়ার, বি এর মান ই এর মান পাইছো না? উপকেন্দ্র সমান সূত্র কি ছিল? প্লাস মাইনাস কত? a, 0। কেমনে এটা x স্কয়ার বাই x স্কয়ার না a, 0 না? তাহলে বড় হাতের x সমান কত? প্লাস মাইনাস a, y সমান কত? 0। বড় হাতের x সমান কত? বড় হাতের x সমান কত? x মাইনাস 1। a সমান কত? a সমান কত? 4। a স্কয়ার সমান 16 এর a সমান কত? 4। e এর মান যা আসে তা বসে দেব কিনা এটা আলাদা। কেমনে ভাই? এটা হচ্ছে x হচ্ছে বড়, আর এটা y এর আগে কি ঋণাত্মক, আর ওটার আগে x এর আগে ঋণাত্মক সাইন। এগুলা বের করতে পারবি? বের করতে পারবি তো এগুলা? ভিডিও অন কর, অন কর। আগের ম্যাথগুলো সেম ভাবে করলে এই ম্যাথগুলো পারবা না, আর এই ম্যাথগুলো তো আবার করতে গেলে একদম শেষ। এদিকে তাকাও, লেখো 4 নম্বরে সকল ম্যাথ হোমওয়ার্ক। আচ্ছা, এরপরে লেখো, বলো দেখি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। কোশ্চেনটা লিখো, অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। অধিবৃত্তের সমীকরণ, এই অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তোমাকে দেয়া আছে, খেয়াল করো কি দেয়া আছে বলো। উপকেন্দ্র, উপকেন্দ্র দেয়া আছে 1, -8। উৎকেন্দ্রিকতা দেয়া আছে √5। তারপর দেয়া আছে নিয়ামক রেখার সমীকরণ 3x - 4y - 10 = 0। কোশ্চেনটা খেয়াল করো। ভাইজান দেখেন এদিকে তাকান, অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। কি আমাদের হেডলাইন কি বলো? উপকেন্দ্র দেয়া আছে, উৎকেন্দ্রিকতা দেয়া আছে, নিয়ামক রেখা। দেখেন উৎকেন্দ্রিকতা মান √5, √5 মানে কত? 2 পয়েন্ট সামথিং না? তা একের থেকে বড় নাকি ছোট? বড়। তাহলে উৎকেন্দ্রিক একের থেকে বড় যেহেতু অধিবৃত্ত, তা আমরা একটা অধিবৃত্তের ক্ষেত্রে কি করতে পারি? একটা ডেমো চিত্র রাখতে পারি। কোনো সমস্যা আছে? সমস্যা নাই। বলো এটা যদি উপকেন্দ্র হয়, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত বলছে? 1, -8। পি এর স্থানাঙ্ক কি কখনো পলি দিবে না? পি এর স্থানাঙ্ক x, y হবে। আরেকটা হচ্ছে কি বলো? নিয়ামক রেখার সমীকরণ না? নিয়ামক রেখার সমীকরণ কত বলছে বলো? 3x - 4y - 1 = 0। তাহলে কি বলে? sp সমান কি epm না? হ্যাঁ, -10 = 0। তাহলে বলো দেখি, আমরা জানি অধিবৃত্তের সমীকরণ, আমরা জানি অধিবৃত্তের সমীকরণ কত? sp সমান কত? epm। বলো p এর স্থানাঙ্ক কত? x, y না? তাহলে বলো sp এই দুইটার মধ্যবর্তী দূরত্ব না? বলি ফেলো কত আসবে? x - 1 হোল স্কয়ার প্লাস y প্লাস 8 হোল স্কয়ার। কার কোনো অসুবিধা হচ্ছে? e এর মান কত দেয়া আছে বলো? √5। বলো pm কি আসবে? p থেকে এই নিয়ামক রেখার প্রতি লম্ব দূরত্ব না? x যে বসবে কার জায়গায়? x এর জায়গায়। y যে বসবে কার জায়গায়? y এর জায়গায়। -10 - 10 এর জায়গায় বসবে ডিভাইডেড বাই √x এর সব 3 স্কয়ার, y এর সব কত? -4 স্কয়ার। উভয় পক্ষকে বর্গ করলে কি রুট চলে যাবে না? রুট চলে যাবে তো। রুট চলে যাওয়ার ফলে তার এখানে কি 5, নিচে থাকবে 25। আর এই সাইডটাকে এভাবে সাদা লিখবা, 3x একটা প্লাস দিবা, -4y আবার +10 এর আগে কি দিবা? -10 দিবা হোল স্কয়ার। কেন দিছি? কারণ আমাদের a + b + c হোল স্কয়ার, a + b + c হোল স্কয়ার সূত্র কি? a² + b² + c² + 2ab + 2bc + 2ca বসার যোগ বিয়োগ করলে যা থাকে তা आंसर। এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। শেষ। তাড়াতাড়ি করো।
কি শান্তি লাগতেছে না নাকি অশান্তি লাগতেছে? অশান্তি লাগতেছে। এমন মারছি ভালোবাসার মাই 3√3 ডিভাইডেড বাই 2। তাহলে এদিকে আসা যাক। আমাদের সেম আগের মতন কনসেপ্ট একটা থাকবে। কি থাকবে বলতে পারবা? আগের মতন কনসেপ্ট একটা থাকবে। সেটা কি থাকবে? ম্যাথ করার সময় চেক করতে হবে কেন্দ্র কোথায়, কেন্দ্র কোথায়। ম্যাথ করার সময় চেক করতে হবে কেন্দ্র মূল বিন্দুতে কিনা। তার জন্য কি মধ্যবিন্দু, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবিন্দু কেন্দ্র। কথা কি বুঝছস? কথা কি বুঝে গেছে? তাহলে এই সাইডে খেয়াল কর, অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখানে উপকেন্দ্রদ্বয় দেয়া আছে না? তাহলে উপকেন্দ্রদ্বয় কটা? একটা +5,0 একটা -5,0 না? তাহলে একটা কোথায় এই জায়গায় বসবে আর একটা কোথায় বামে বসবে না? তো দেখো তো দুইটার মধ্যবিন্দু কোথায়? মূল বিন্দুতে না? 5 আর -5 যোগ করলে কত? 0। 0 কে 2 দ্বারা ভাগ করলে কত? 0। তাহলে কেন্দ্র কোথায়? 0 0। এবার তোমাদের কাছে আমার একটা ছোট কোশ্চেন, উপকেন্দ্র দুটো যদি এক চক্রের উপর অবস্থিত হয় তাহলে উপকেন্দ্রটা দেখতে কিরকম হবে? না স্যার, উপকেন্দ্র দুটো যদি এক চক্র হয় তাহলে অধিবৃত্তটা দেখতে কিরকম হবে? এরকমই তো হবে। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা কি লিখে দিব? ধরি অধিবৃত্তের সমীকরণ কোনটা ধরি বলো? x² / a² -y² / b² = 1। কার কোনো অসুবিধা আছে? এটা কি a > b b > এর কোনো টপিকস আছে? যেহেতু উপকেন্দ্র দুটো কোথায় এক চক্রের উপর অবস্থিত তাহলে উপবৃত্তের সমীকরণ কি হবে? এটা হবে। অধিবৃত্তের সমীকরণ কোনটা হবে? এটা হবে। কথা কি বুঝতে পারছো? বলো দেখি আর অক্ষের দৈর্ঘ্য বলো। এই সমীকরণের ক্ষেত্রে আর অক্ষের দৈর্ঘ্য সমান সূত্র কি ছিল? এই সমীকরণের ক্ষেত্রে আর অক্ষের দৈর্ঘ্য সমান কি ছিল? দেখা তো 2a ছিল না? 2a সমান কত? 8। তাহলে a সমান কত পাই গেছি? 4। এবার বলো এই সমীকরণের ক্ষেত্রে উপকেন্দ্র সমান কি ছিল? +- a, 0 না? এখন তোমাকে উপকেন্দ্র +- এই উপকেন্দ্রের মান কত দিয়েছে? +-5, 0 তে আছে। তো আমরা জানি উপকেন্দ্রের সূত্র কত? +- a, 0। আর তোমাকে উপকেন্দ্র কত দেয়া আছে? +-5, 0। কম্পেয়ার করলে তুলনা করলে কি a সমান কত? 5 +-5। তাহলে a সমান কত বলো? 5। বলো এর মান কি 4 দেয়া আছে নাকি দেয়া নাই? তাহলে 4 বসে দিলে e এর মান কত বেরিয়েছে বলো? 5/4। বলো দেখি কোন কিছুর মান বের করতে গেলে মানে a আর b এর মান বের করতে গেলে বলো কিসের মান? a আর b এর মান বের করতে গেলে অবশ্যই তোমাকে উৎকেন্দ্রিকতা সাহায্য নিতে হবে। তাহলে আমাদের যেটা e এর মান আছে আর কার মান আছে? a এর মান আছে। তাহলে আমরা এখন লিখবো উৎকেন্দ্রিকতা। কি লিখবো? উৎকেন্দ্রিকতা সমান সূত্র কি? e সমান √1 + b² / a², কারণ x এর মান আগে। তাহলে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে e² সমান কত? 1 + b² / a²। e এর মান কত পাইছি বলো? 5/4 হোল স্কয়ার = 1 + b²। b² এর মান তো আমাকে বের করতে হবে না। a² সমান কত? 4। মানে 4 সমান হলে কত? 16। তাহলে এখান থেকে আমার বেরিয়েছে বলো b এর মান বেরিয়েছে না? মানে এটা কত আসছে বলো? b² / 16 = 25/16 - 1। তাহলে b² / 16 বিয়োগ করলে কত আসবে? 9/16। ঠিক আছে, 16 16 দুইটা কাটা গেছে গা। b² সমান কত? 9। তাহলে বলো b² সমান 9, a সমান কত? 4। তাহলে a² সমান 16। এই দুইটা মান একে বসালে কার সমীকরণ বলো দেখি? অধিবৃত্তের সমীকরণ। কার কোন অসুবিধা হচ্ছে? এরপরে বলো উপকেন্দ্র দ্বয় দেয়া আছে না? এই উপকেন্দ্র দুটো দেখি কি বুঝা যাচ্ছে? এই দুটো কোথায় অবস্থিত বলো দেখি? এটার উপরই তো অবস্থিত না? তাহলে সেম কোশ্চেনটা আমরা এভাবে লিখবো যে ধরি অধিবৃত্তের সমীকরণ কত? 2 নাম্বার ম্যাথ। ধরি অধিবৃত্তের সমীকরণ কত? x² / a² y² / b² সমান কত? 1। ঠিক আছে, ধরিলাম অধিবৃত্তের সমীকরণ কত? এত। বলো এই অধিবৃত্তের সমীকরণের উপকেন্দ্র সমান কত জানি আমরা? +- a, 0। এখন তোমাকে উপকেন্দ্র কত দেয়া আছে বলো? +-3√3, 0। তাহলে তুলনা করলে বলো কি আসবে? +- a সমান কত? +-3√3। এখন তোমাকে উৎকেন্দ্রিকতার মান দেয়া আছে না? কত দেয়া আছে বলো? উপকেন্দ্র কত? এত, এবং উৎকেন্দ্রিকতা কত আছে? 3√3/2 দেয়া আছে না? তাহলে উৎকেন্দ্রিকতা লিখলা। উৎকেন্দ্রিকতা কি লিখলা? উৎকেন্দ্রিকতা e সমান কত দেয়া আছে বলো? 3√3/2। তাহলে এবার বলো দেখি এখান থেকে e এর মান যদি আমি বসাই দিই, 3√3/2 যদি বসাই দিই তাহলে 3√3 কাটাকাটি গেলে এর মান কত বেরিয়ে গেছে? 2। এখন উৎকেন্দ্রিকতার মান আছে না? তাহলে আবার সূত্র কার বসাবো? উৎকেন্দ্রিকতার e সমান √1 + b² / a²। তাহলে স্কয়ার সমান কি আসবে? 1 + b² / a²। বলো এর মান কত বসাবো বলো? এর মান বসাবো 2। তাহলে 2 × 4 আর e এর মান কত? স্কয়ার করলে এটা কত আসে? 9। 3 × 9, 3 9 কত? 27। 27 / কত? 4। এখান থেকে কার মান বের হবে? b এর মান। a আর b এর মান একে বসে দিলে কি সমীকরণ? অধিবৃত্তের সমীকরণ। করা হবে একটু। এটা কি বুঝছস? এবার আসা যাক। হ্যাঁ দেখো x² / 36
ওয়াই স্কয়ার বাই 16। এই উপবৃত্তের কেন্দ্র, বৃহদক্ষ, ক্ষুদ্রক্ষ সবগুলো নিয়ে করতে হচ্ছে। দেখাতে এটাকে আমরা এবার কার সাথে তুলনা করবো? বড় হাতের এক্স স্কয়ার বাই কত? এ স্কয়ার, বড় হাতের ওয়াই স্কয়ার বাই কত? বি স্কয়ার, এগুলো 1 এর সাথে তুলনা করলে